This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জনসংযোগে একটা বড় কথা আছে জানেন তো, নেগেটিভকে পজিটিভভাবে দেখানো, মানে নেতিবাচক কোনো জিনিসকে ইতিবাচকভাবে উপস্থাপনা করাটাই হচ্ছে জনসংযোগের একটা বড় শক্তি আর কি। কিন্তু রাজনীতিও তো এক ধরনের জনসংযোগ, মানে জনসংযোগের রাজনীতিতে বড় ভূমিকা রয়েছে। সেখানে কি গোটা বিষয়টা ওইভাবেই নেতিবাচক দিকটাকে ইতিবাচক হিসেবে দেখানো, এটা তো আছে, কিন্তু তার সঙ্গে আরেকটু বাড়তে জিনিস আছে জানেন তো, ইতিবাচক দিকটাও মাঝে মধ্যে নেতিবাচক হয়ে ওঠে। এমনিতে খেয়াল করে দেখুন, যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের সবথেকে বড় শক্তি কি বলবেন? চোখ বুঝে একটুখানি ভাববেন, ভেবে তারপর বলবেন কেন আমাদের পরিবার। এই পরিবারই তো আমাদের সবথেকে বড় শক্তি। সেই তোমারা পাস কেয়া হ্যায় মেরে পাস মা হ্যায় এর মতো, ওই মা মানে কি পরিবার। কিন্তু এই রাজনীতিতে কিছু কিছু ক্ষেত্রে এই পরিবারই সব থেকে বড় দুর্বলতা হয়ে ওঠে। এই পরিবারই কোথাও সব থেকে নেতিবাচক জায়গায় হয়ে ওঠে। প্রচারটাও সেইভাবেই হয় আর কি। মানে সে গান্ধী পরিবার থেকে ধরুন এই করুণানিধি বা লালু প্রসাদ যাদব থেকে মুলায়ম সিং, প্রত্যেকের বিরুদ্ধে এই পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ বারবার উঠেছে। এই পরিবারতন্ত্রর ব্যাপারটা সেটা তো নেগেটিভ, এখানে পরিবার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। হাল আমলে এ রাজ্যেও তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগটাই তো বিজেপি বারবার করেছে। সে একভাবে কোথাও গিয়ে পজিটিভ পরিবারটা নেগেটিভ হয়ে যাচ্ছে এ রাজ্যে এসেও। भ्रष्टाचार की इस दुकान में झूठे हुए ये सभी परिवारवाद के कट्टर समर्थक है। যেমন কংগ্রেস উত্তরাধিকার সূত্রে ভারতকে নিজের পারিবারিক সম্পত্তি করে পুরুষানুক্রমে লুটেছে, উনি সেই কালচার নিয়ে আসতে চাইছেন। পশ্চিমবাংলার মানুষ এই পরিবার রাজ মানবে না। এটা কারো বাপের জমিদারি নয় যে আমি আপনাকে হাতে তুলে দিয়ে দিলাম। মোদিজি সব রাজ্য থেকে পরিবারবাদ, তোষণ আর জাতপাত তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে এখনো তুষ্টিকরণ আর পরিবারবাদ চলছে। তৃণমূল একটা কোম্পানি, তার ম্যানেজিং ডাইরেক্টর তার কোম্পানির মালিক ডাকবেনি। কারণ মুখ্যমন্ত্রীর পরিবার শুধু ওই কয়েকজন ব্যানার্জি নিয়ে নয়, পশ্চিমবঙ্গবাসী 9.5 কোটি লোকই ওনার পরিবার হওয়ার কথা। খেয়াল করে দেখুন, 2021-এর নির্বাচনের আগে বিজেপি যখন আক্রমণ করত তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট ছিলেন, অনেক বেশি আক্রমণ তাকে করেছে বিজেপি। পরবর্তী ক্ষেত্রে এবার যখন এই ভোটের একটু হাওয়াটা উঠবো করছে, অমিত শাহ রাজ্যে এসে যে কয়েনেজটা তৈরি করেছিলেন তার টার্গেট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সাম্প্রতিককালে এই যে পরপর বেশ কয়েকবার নরেন্দ্র মোদী এলেন এবং এতগুলো সভা করলেন, নরেন্দ্র মোদী কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সেইভাবে আক্রমণ করেননি। কিন্তু হ্যাঁ, আক্রমণের একটা জায়গা ছিল পরিবারতন্ত্র, এবং এই আক্রমণের জায়গাটা এটা কিন্তু বিজেপির বাকি নেতারাও নিয়ম করে ওই মানে তারা চালিয়ে যাচ্ছেন, কোথাও থামতে দেননি আর কি। যেখানে নরেন্দ্র মোদী শেষ করেছেন বা তার আগেও যেখানে সর্বভারতীয় নেতারা শেষ করতেন, সর্বভারতীয় স্তরে তো সবসময় গান্ধীদের বিরুদ্ধেও এরকম বললাম পরিবারতন্ত্র নিয়ে অ্যাটাক করাটা একটা লব্জ হয়ে গেছিল। একইভাবে এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পরিবারবাদ, পরিবারতন্ত্র এগুলো নিয়ে কোথাও গিয়ে আক্রমণের লক্ষ্য তৈরি করে ফেলা হয়েছিল। গোটা ব্যাপারটা নিয়ে যখন অভিযোগ ওঠে তখন বিষয়টা কি দাঁড়ায়? আলটিমেটলি আঘাতটা তো লাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে। এবার এই ভাবমূর্তি বিষয়টা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল সচেতন। আমরা তো দেখেছি নিজের ভাবমূর্তিতে কোনোভাবে আঘাত লাগে এরকম কোনো জিনিসকে অ্যালাউ করেন না, নিজের চার ধারে ঘেঁষতেই দেন না। আর যদি দেখেন কোনো কিছু গায়ে পড়ে তার ভাবমূর্তিতে গিয়ে একটু কালিঠালি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কালিও লাগানোর দরকার নেই, কোথাও গিয়ে একটুখানি দুর্বল একটা কোনো জায়গা তৈরির চেষ্টা করছে, তিনি সঙ্গে সঙ্গে পত্রপাঠ একদম শুরুতেই সেটাকে বাদ দিয়ে দেন। দেখুন না, এবং কতবার নিজের প্রশাসন, সেই প্রশাসনে তিনি পুলিশ মন্ত্রী, কিন্তু বহু ক্ষেত্রে গণ্ডগোল হয়েছে, তিনি বলেছেন পুলিশের কেউ এই গণ্ডগোলগুলো করছেন, তারা দায়ী, তাদের দায় আমি নেবো কেন?
দলের মধ্যে থেকে লোকজন কাটমানি নিচ্ছেন, দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, আলটিমেটলি গোটা বিষয়টা তার কাছে যাচ্ছেন। তিনি সভার মধ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে লোকজনকে বলেছেন আপনারা কাটমানি ফেরত দিন। আর কিছু কিছু যারা আপনারা এরকম করছেন তাদের জন্য, আপনাদের জন্য কেন আমার গায়ে কালি ছেটানো হবে, কেন আমাকে বলা হবে, আপনাদের জন্য কিছু লোক অন্যায় করছে তার দায় আমি কেন নেব। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে দল হোক, দলের নেতা হোক, কর্মী হোক বা পুলিশ হোক, প্রশাসন হোক, যেখানটাতেই কারোর জন্য তার নিজের গায়ে, এই ভাবমূর্তির গায়ে কোনো রকম আঘাত আসতে পারে, সেই জায়গাটাকে তিনি সযত্নে বাদ দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে এই পরিবারবাদ, সেই বিষয়টা তার একটা দুর্বল জায়গা হয়তো তৈরি হচ্ছিল, তিনি ওই পরিবারটাই বাদ দিয়ে দিলেন। আক্রমণ ওই শুরুতেই ভোঁতা হয়ে গেল আর কি। যেটা একটা সময় না ওই সুনীল গাঙ্গুলির আজকে মানে যা দেখছিলাম, যা শুনছিলাম, তারপরে সুনীল গাঙ্গুলির একটা লেখার কথা মনে পড়ে যাচ্ছিল। তিনি লিখেছিলেন যে আমার ছায়া যখন আমার থেকে দীর্ঘতর হয় তখন আমার ছায়াই আমাকে সন্দেহ করে, প্রশ্ন করে। ছায়া কায়ার তুলনায় নিজেকে দীর্ঘতর কখন মনে করে? যখন দিনের শেষে ওই ছায়াটা লম্বা হতে থাকে আর কি। সেই জন্য ছায়াকে বেশ কিছু লোকজন ওই শেষবেলা বলে একটুখানি সন্দেহের চোখেই দেখেন, ছায়াও কিন্তু সন্দেহের সামনে ফেলে। তাই জন্য কোথাও গিয়ে কায়ার ছায়ার জায়গায় নিজেকে দীর্ঘতর করার চেষ্টা করেছেন, বুঝেছেন তো? ওই পরিবারটাকে বাদ দিয়ে ছায়াকেই বাদ দিয়ে দাও, কারণ পরিবার তার সঙ্গে তো ছায়ার মতোই লেপ্টে থাকে। কোথাও গিয়ে সেই ছায়াই তার বিরুদ্ধে আঙুল তুলছিল বা তার দিকে আঙুল তুলছিল, সন্দেহ করছিল। বাদ, পুরো ছায়াবাদ, কায়াটাই শেষ কথা, পরিবারবাদ। বিজেপি যে দেখুন আজ যেটা করবে, মানে কোথাও গিয়ে তারা আক্রমণ করছিল পরিবারতন্ত্র হিসেবে, তিনি একটা সুযোগ পেয়ে গেছেন আজকে। আর তাতে কি করলেন? নিজের ভাইয়ের সঙ্গেই দূরত্ব তৈরি করে দিলেন। মুখ্যমন্ত্রী ভাই বাবন বন্দ্যোপাধ্যায়, এমনিতে ভালো নাম স্বপন, কিন্তু বাবন নামেই তিনি বেশি পরিচিত আর কি। তিনি হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠেছিলেন সরাসরি। তা কোথাও গিয়ে তার হয়তো মনে হয়েছিল, এর আগের বারও মনে হয়েছিল যে তিনি হাওড়ার থেকে লোকসভার ক্যান্ডিডেট হবেন তৃণমূলের, সেই জন্য সেবার হাওড়ায় ঘরটার ভাড়া নিয়ে বসেছিলেন। সেবারও পাননি, তারপরেও 5 বছর ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন, ভেবেছিলেন যে সয় সে রয়, হয়তো শিখে ছিঁড়বে। এবারও ছেড়েনি। এতটা আর কি করে সহ্য করবেন বলুন? সরাসরি তৃণমূলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বসে আছেন। হাওড়ার ভোটে যে এবার হাওড়া কেন্দ্রে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছে, তার বিরুদ্ধেই তিনি পর রে করে একের পর এক অভিযোগ আনতে শুরু করে দিয়েছেন। তার মনে হচ্ছে যে তাকে বঞ্চিত করা হচ্ছে, এবং তাই জন্য তিনি সরাসরি মানে প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই করতে তৈরি, এটাও বলে দিয়েছেন। এই কথাটা শুনেই কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছিল যে ছায়া তাকে চ্যালেঞ্জ করছে? মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বেশি বড় হয়ে যায় তাদের লোভও বেড়ে যায়, ওকে আমি পরিবারের সদস্য বলেই মনে করি না, সব সম্পর্কচ্ছেদ। যিনি পরিবারের সদস্যকেই অস্বীকার করেন, তার বিরুদ্ধে পরিবারতন্ত্র চালানোর অভিযোগ কি খাটে? মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা বলেছেন, জানেন তো? বাবুন নাকি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এবার তৃণমূলের নেতারা তারা যে তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন, এমনকি তার পরিবারের ভেতরেও এমন কোনো মানুষ আছেন যিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, বিজেপির ঘনিষ্ঠ। এই কথাটাই কোথাও গিয়ে প্রকাশ হয়ে পড়ল কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বললেন, এরকম কথা লোকসভা ভোটের আগে এসব বলা, এর মানে তো ঝুঁকি নিয়ে ফেলা। অনেকেই তো তাহলে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে যে আপনি যদি জানতেনই যে আপনার পরিবারের লোক বা আপনার দলেরই কেউ বিজেপির সাথে যোগাযোগ রাখছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? এতদিন কেন তাদের রেখে দিয়েছিলেন? এই জায়গাটায় কোথাও গিয়ে মনে হচ্ছে একটা ক্যালকুলেটিভ রিস্ক, মানে অঙ্ক কষে বোধহয় ঝুঁকি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার বোধহয় মাথার মধ্যে ছিল চান্স যখন পাওয়া গেছে, ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়াটা খুব ভালো একটা স্কোপ এসে গেছে, সেটাকে কাজে লাগিয়ে ফেলাই ভালো। কারণ রাজনীতিতে চান্স আসলে সেই চান্স মিস করা চলে না।
ব্যানার্জির মতো ক্যান্ডিডেট দেওয়া, এটা 19 সাল থেকেও মানা হয়েছিল। 19 সালের পর থেকে চেয়েছিলাম যাতে ওই ক্যান্ডিডেট না হয়, যে কেউ হোক। হাওড়াতে অনেক ভালো ভালো মানুষ আছে, সেই সব মানুষ যদি ক্যান্ডিডেট হতো আমার কোনো অসুবিধা ছিল না। নির্দল হয়ে দাঁড়াবার জন্য আমার ইচ্ছা প্রকাশ আছে। এটাতে সবাই খুব ক্ষুব্ধ। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে সমস্ত সম্পর্ক ওর সাথে বিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। আশ্বাস দিয়েছে বহুদিন আগে, 19 সালেও আশ্বাস দিয়েছিল, 21 সালেও আশ্বাস দিয়েছিল, আর 24 সালেও আশ্বাসের জায়গা তৈরি হয়েছে। যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে, আমি এত লোভী লোকেদের পছন্দ করি না।